আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো জায়ান্ট স্ট্রাকচার নিয়ে। জায়ান্ট স্ট্রাকচার নিয়ে আলোচনার আগে আমাদের অ্যাটমের স্ট্রাকচার, ইলেকট্রনিক কনফিগারেশন এবং বন্ডিং সম্পর্কে ধারণা থাকতে হবে। ওই বিষয়গুলোর উপরে আমি অলরেডি লেকচার দিয়েছি, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা যারা দেখতে চাও দেখে নিতে পারো। এখন আসি আমরা জায়ান্ট স্ট্রাকচার কি। জায়ান্ট স্ট্রাকচার হলো অ্যাটম বা আয়নের একটা 3 ডাইমেনশনাল নেটওয়ার্ক, যেখানে তারা রেগুলার প্যাটার্নে প্যাকড অবস্থায় থাকে। যেমন জায়ান্ট আয়নিক স্ট্রাকচার, এখানে অনেকগুলো অপোজিট আয়ন একসাথে যুক্ত হয়ে একটা ল্যাটিস তৈরি করে। আবার কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে অনেকগুলো অ্যাটম তৈরি করে জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার। মেটালও কিন্তু এক ধরনের জায়ান্ট স্ট্রাকচার, যেখানে মেটালের অ্যাটমগুলো পজিটিভ আয়নের ল্যাটিস হিসেবে থাকে আর তাদের চারপাশে ঘিরে থাকে মোবাইল ইলেকট্রন। আয়নিক স্ট্রাকচারের ক্ষেত্রে যদি আমরা আসি, আয়নিক কম্পাউন্ডে পজিটিভ আয়নস এন্ড নেগেটিভ আয়নস আর হেল্ড টুগেদার বাই স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। অনেকগুলো অপোজিটলি চার্জ আয়ন একে অপরকে আকর্ষণ করার মাধ্যমে তৈরি করে এক জায়ান্ট ল্যাটিস স্ট্রাকচার। যেমন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে মিলিয়নস অফ সোডিয়াম এন্ড ক্লোরাইড আয়ন পরস্পরের সাথে যুক্ত থাকে। এমন না যে একটা সোডিয়াম আয়ন শুধুমাত্র একটা ক্লোরাইড আয়নকে আকর্ষণ করে। ইনস্টেড, ইচ সোডিয়াম আয়ন ইজ সারাউন্ডেড বাই 6 ক্লোরাইড আয়নস এন্ড ইচ ক্লোরাইড আয়ন ইজ সারাউন্ডেড বাই 6 সোডিয়াম আয়নস। সুতরাং ল্যাটিসে কিন্তু এদের রেশিও হয় 6/6, তবে যেহেতু তাদের সিম্পলেস্ট রেশিও হচ্ছে 1/1, তাই আমরা সোডিয়াম ক্লোরাইডকে NaCl হিসেবেই দেখে থাকি। সুইজিয়াম ক্লোরাইড যেমন তৈরি করে বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার। এখানে একটা সিজিয়াম আয়ন 8টা ক্লোরাইড আয়নের সাথে যুক্ত থাকে এবং একটা ক্লোরাইড আয়ন 8টা সিজিয়াম আয়নের সাথে যুক্ত থাকে। সিজিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার সোডিয়াম ক্লোরাইডের থেকে ভিন্ন হবার কারণ হলো সিজিয়াম আয়ন সোডিয়াম আয়নের থেকে বড় হয়। এই আয়নিক কম্পাউন্ডস গুলোর স্ট্রাকচার আমরা বের করি এক্স-রে ডিফ্রাকশন টেকনিকের মাধ্যমে। জায়ান্ট মেটালিক স্ট্রাকচারে অ্যাটমগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে মেটালিক বন্ডের মাধ্যমে। মেটালিক বন্ড কি? এটা আমরা মেটালগুলোর স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবো, যেখানে পজিটিভ আয়নস আর সারাউন্ডেড বাই সি অফ ইলেকট্রনস। এখানে আসলে যেটা হয়, মেটালগুলোর অ্যাটম থেকে তাদের ভ্যালেন্স ইলেকট্রনগুলো অন্য অ্যাটমে মুভ করতে পারে। যখন এই ইলেকট্রনগুলো সরে যায়, তখন অ্যাটমগুলো পজিটিভ আয়নে রূপান্তরিত হয়। আমরা জানি অপোজিট চার্জ পরস্পরকে আকর্ষণ করে, ফলে এই পজিটিভ আয়ন এবং মুভিং ইলেকট্রনস গুলোর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স তৈরি হয়। এই আকর্ষণই হলো মেটালিক বন্ড। মেটালের উপর যখন ফোর্স অ্যাপ্লাই করা হয়, তখন এর পজিটিভ আয়নগুলোর লেয়ার একে অপরের উপর দিয়ে স্লাইড করতে পারে। এর কারণ হলো, যখন এই লেয়ারগুলো একে অপরের উপর দিয়ে স্লাইড করে, তখন তাদের এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ সেটা আবার এস্টাবলিশ হয়। যেহেতু ইলেকট্রনগুলো কন্টিনিউয়াসলি মুভ করছে, সুতরাং তাদের এবং পজিটিভ আয়নের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স নষ্ট হয় না। দ্যাটস ওয়াই দ্য মেটালস আর ম্যালেবল অ্যান্ড ডাকটাইল। এবার আমরা জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার গুলো সম্পর্কে জানবো। এদের মধ্যে আমরা প্রথমে দেখব ডায়মন্ডকে। ডায়মন্ড হলো কার্বনের একটি অ্যালোট্রপ। একই এলিমেন্টের বিভিন্ন রূপকে বলা হয় তাদের অ্যালোট্রপস। ডায়মন্ডের প্রতিটা কার্বন তার 4টা ভ্যালেন্স ইলেকট্রন ব্যবহার করে অন্য 4টা কার্বনের সাথে যুক্ত হয়, যেটাকে আমরা বলি টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট। এভাবে অনেকগুলো কার্বন পরস্পরের সাথে যুক্ত হয়ে রিজিড 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করে। এই কারণে ডায়মন্ড এক্সট্রিমলি হার্ড হয়। ডায়মন্ড রেয়ার হয়, এটাকে যেমন জুয়েলারিতে ব্যবহার করা হয়, তেমনি খুব শক্ত হয়, এটাকে ড্রিল মেশিন বা বিভিন্ন কাটিং মেশিনের টিপেও ব্যবহার করা হয়। Because diamond contains millions of carbon atoms joined by strong covalent bonds, so a lot of energy is required to break these strong covalent bonds. That's why diamond is so hard and has very high melting and boiling point. In fact, এর melting point হচ্ছে 3500 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এর boiling point 4800 ডিগ্রি সেন্টিগ্রেড। যেহেতু ডায়মন্ডে কার্বনের সবগুলো ভ্যালেন্স ইলেকট্রন ব্যবহার করা হয়, তাই এখানে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, যে কারণে ডায়মন্ড হিট বা ইলেকট্রিসিটি পরিবহন করতে পারে না। ডায়মন্ড আমরা আর্টিফিশিয়ালিও তৈরি করতে পারি। যেমন গ্রাফাইটকে এক্সট্রিম প্রেসারে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট করলে ডায়মন্ড তৈরি হয়। এই ধরনের ডায়মন্ডকে ইন্ডাস্ট্রিয়াল ডায়মন্ড বলা হয়। এবারে আমরা আসি আরেকটা জায়ান্ট স্ট্রাকচার, গ্রাফাইট সম্পর্কে। গ্রাফাইট অন্যান্য কোভ্যালেন্ট স্ট্রাকচার থেকে একটু আলাদা। কেন, সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। গ্রাফাইট তৈরি হয় কার্বন অ্যাটমের লেয়ার দিয়ে। এই লেয়ারগুলোতে প্রতিটা কার্বন তার 3টা ভ্যালেন্স ইলেকট্রনের মাধ্যমে 3টা কার্বনের সাথে যুক্ত হয়। এভাবে তারা একটা রিং তৈরি করে। অনেকগুলো রিং একসাথে যুক্ত হয়ে তৈরি করে একটা লেয়ার। এই লেয়ারগুলো নিজেরাই এক একটা জায়ান্ট মলিকিউল। কিন্তু এখানেই শেষ হয়ে যায় না, অনেকগুলো লেয়ার আবার পরস্পরের সাথে উইক ভ্যান ডার ওয়ালস ফোর্সের মাধ্যমে যুক্ত হয়। এভাবে তৈরি হয় জায়ান্ট স্ট্রাকচার গ্রাফাইট। এই লেয়ারগুলোর মধ্যে উইক ফোর্স থাকায় তারা একে অপরের উপর দিয়ে স্লাইড করতে পারে, ফলে গ্রাফাইট হয় সফট এবং স্লিপারি।
এই কারণে গ্রাফাইটকে লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। আবার প্রতিটা লেয়ারের মধ্যে যেহেতু কার্বনগুলো স্ট্রং কোভ্যালেন্ট বন্ড দিয়ে পরস্পরের সাথে যুক্ত, তাই গ্রাফাইটের মেল্টিং বয়লিং পয়েন্ট অনেক হাই। গ্রাফাইটের কার্বনগুলোর 4টা ভ্যালেন্সি ইলেকট্রনের মধ্যে 3টা ভ্যালেন্সি ইলেকট্রন বন্ডিং এর জন্য ব্যবহার করা হয়। ফলে প্রতিটা কার্বনে একটা করে ফ্রি ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনগুলো এক কার্বন অ্যাটম থেকে অন্য কার্বন অ্যাটমে যেতে পারে, যাদেরকে আমরা ডিলোকালাইজড ইলেকট্রন বলে থাকি। সেজন্যই গ্রাফাইট ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। বিভিন্ন প্রপার্টিজের কারণে গ্রাফাইটের ব্যবহারতায় বিভিন্ন রকম। যেহেতু এরা স্লিপারি, তাই এদেরকে ডাই লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। সফট হওয়ার কারণে এদেরকে ক্লের সাথে মিক্স করে পেন্সিলের লেড হিসেবে ব্যবহার করা হয়। গ্রাফাইট জায়ান্ট স্ট্রাকচার হওয়ার কারণে আনরিঅ্যাক্টিভ, সেজন্য এদেরকে ইলেকট্রিক মোটরে ব্যবহার করা হয়। আবার আনরিঅ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এরা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, তাই ইনার্ট ইলেকট্রোড হিসেবে গ্রাফাইট খুবই সুইটেবল। সিলিকন অক্সাইড বা স্যান্ড এক ধরনের জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার। এখানে সিলিকন এবং অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে টেট্রাহেড্রাল স্ট্রাকচার তৈরি করে। এভাবে অনেকগুলো সিলিকন এবং অক্সিজেন একসাথে যুক্ত হয়ে রিজিড 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করে, যে কারণে সিলিকন অক্সাইড এক্সট্রিমলি হার্ড হয়। এখানে টেট্রাহেড্রাল স্ট্রাকচারের মধ্যে প্রতিটা সিলিকন অ্যাটম 4টা অক্সিজেনের সাথে, আবার প্রতিটা অক্সিজেন অ্যাটম 4টা সিলিকনের সাথে যুক্ত থাকে। সিলিকন অক্সাইডের ফর্মুলা তাই Si2O4 বা SiO2, এবং এদেরকে আমরা বলি সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন অক্সাইডের মেল্টিং বয়লিং পয়েন্ট অনেক হাই হয়। এর কারণ এক হচ্ছে এটা একটা জায়ান্ট স্ট্রাকচার, এবং 2 হচ্ছে এই স্ট্রাকচারের ভিতরে সিলিকন এবং অক্সিজেন গুলো পরস্পরের সাথে স্ট্রং কোভ্যালেন্ট বন্ড দিয়ে যুক্ত থাকে। সিলিকন অক্সাইড দিয়ে তৈরি হয় আরেকটা জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার গ্লাস। তবে গ্লাসকে ইররেগুলার জায়ান্ট মলিকুলার স্ট্রাকচার বলা হয়। এর কারণটা আমরা জানতে পারবো গ্লাস তৈরি হওয়ার পদ্ধতির মাধ্যমে। গ্লাসকে তৈরি করা হয় সিলিকন অক্সাইডের সাথে অন্যান্য সাবস্টেন্স মিক্স করে হিট দেওয়ার মাধ্যমে। হিট করার পরে যখন লিকুইডকে কুল করা হয়, তখন সিলিকন অক্সাইডের অ্যাটমগুলো তাদের রেগুলার অ্যারেঞ্জমেন্টে ফিরে যেতে পারে না, কারণ তাদের ভিতর তখন অন্যান্য সাবস্টেন্স থাকে। ফলে তারা ডিসঅর্ডার অ্যারেঞ্জমেন্টে থাকে, যাকে সুপারকুলড লিকুইড বলা হয়, কারণ তারা সলিড হওয়া সত্ত্বেও লিকুইডের মতো ইররেগুলার অ্যারেঞ্জমেন্টে রয়েছে। ইনফ্যাক্ট গ্লাসের ভিতরে পার্টিকেলগুলো অত্যন্ত ধীর গতিতে মুভ করে, যা অনেক বছর ধরে অবজার্ভ করলে তবেই আমরা বুঝতে পারব। গ্লাসের মধ্যে এক ধরনের গ্লাস হচ্ছে সোডা গ্লাস, যা স্যান্ড, সোডা এবং লাইম মিক্স করে তৈরি করা হয়। আরেক ধরনের গ্লাস হচ্ছে পাইরেক্স বা বোরোসিলিকেট গ্লাস, যেখানে সিলিকন অক্সাইডের সাথে বোরন অক্সাইড মিক্স করা হয়। বোরোসিলিকেট গ্লাসগুলো সাধারণত এক্সট্রিমলি টেম্পারেচার রেজিস্ট্যান্স হয়, যে কারণে এদেরকে কুকিং টুল বা ল্যাবরেটরি গ্লাসওয়্যার হিসেবেও ব্যবহার করা হয়। সিরামিক্সও এক ধরনের জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার, যার মেইন কম্পোনেন্ট হচ্ছে কাওলাইনাইট। এখানে অ্যাটমগুলো একটা লেয়ার স্ট্রাকচার তৈরি করে পরস্পরের সাথে যুক্ত থাকে। কাওলাইনাইটের শেপ পরিবর্তন করা যায়, কারণ এর ভিতরের ক্রিস্টালগুলো একে অপরের উপর দিয়ে মুভ করতে পারে। কিন্তু যখন এর সাথে অন্যান্য সাবস্টেন্স যুক্ত করে হিট দেওয়া হয়, তখন একটা রিজিড স্ট্রাকচার তৈরি হয়, যেখানে ক্রিস্টালগুলো পরস্পরের সাথে এমনভাবে যুক্ত হয়ে যায় যে তারা আর মুভ করতে পারে না, এমনকি তারা তাদের পূর্বের অবস্থায়ও ফিরে যেতে পারে না। কাওলাইনাইটের সাথে জিরকোনিয়াম অক্সাইড, টাইটানিয়াম কার্বাইড বা সিলিকন নাইট্রাইড এগুলো যুক্ত করে সিরামিক্স তৈরি করা হয়। সিরামিক্স এক্সট্রিমলি স্লিপারি হওয়ার কারণে লুব্রিকেশনের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া এটা এক্সট্রিমলি হিট রেজিস্ট্যান্ট হওয়ায় স্পেস শাটলের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। আবার যেহেতু এটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, তাই ইনসুলেটর হিসেবেও ব্যবহার করা হয়। এবার আমরা জায়ান্ট স্ট্রাকচারগুলোকে সিম্পল মলিকুলার স্ট্রাকচারের সাথে তুলনা করে তাদের প্রপার্টিজ গুলোর সিমিলারিটি ডিসিমিলারিটি দেখে নিব। জায়ান্ট স্ট্রাকচারগুলো যেহেতু সলিড, তাই আমরা সিম্পল মলিকুলার স্ট্রাকচারের ক্ষেত্রেও শুধু সলিডকেই কনসিডার করব। ফর এক্সাম্পল আয়োডিন। আয়োডিন একটা সিম্পল মলিকুলার স্ট্রাকচার, কিন্তু সলিড। প্রথমে আসি এই স্ট্রাকচারগুলো কি ধরনের পার্টিকেল দিয়ে তৈরি। যেমন জায়ান্ট আয়নিক স্ট্রাকচার তৈরি হয় পজিটিভ ও নেগেটিভ আয়ন দিয়ে। জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার তৈরি হয় অ্যাটম দিয়ে। জায়ান্ট মেটালিক স্ট্রাকচারে থাকে পজিটিভ আয়ন এবং মোবাইল ইলেকট্রনস। অন্যদিকে সিম্পল কোভ্যালেন্ট স্ট্রাকচার তৈরি হয় অ্যাটমগুলোর সিম্পল মলিকিউল তৈরি করার মাধ্যমে। বন্ডিং এর কথা যদি আমরা বলি, জায়ান্ট আয়নিক স্ট্রাকচার তৈরি হয় অপোজিটলি চার্জড আয়নের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্সের কারণে। জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার তৈরি হয় অনেকগুলো অ্যাটমের মধ্যে কোভ্যালেন্ট বন্ড দিয়ে যুক্ত থাকার কারণে। জায়ান্ট মেটালিক স্ট্রাকচার তৈরি হয় পজিটিভ আয়ন এবং মোবাইল ইলেকট্রনের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্সের কারণে। অন্যদিকে সিম্পল কোভ্যালেন্ট স্ট্রাকচার তৈরি হয় মলিকিউলগুলোর মধ্যে উইক অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে।
যেমন আয়োডিনের মলিকিউলগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে উইক ভ্যান ডার ওয়ালস ফোর্সের মাধ্যমে। এভাবেই সলিড আয়োডিন তৈরি হয়। ওয়াটার সলিবিলিটির কথা যদি আমরা বলি, জায়ান্ট আয়নিক স্ট্রাকচার ছাড়া সবাই ওয়াটার ইনসলিবল হয়, কারণ অন্যদের মধ্যে ওয়াটারের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য কোনো আয়ন থাকে না। জায়ান্ট স্ট্রাকচারগুলোর মেল্টিং বয়লিং পয়েন্ট অনেক হাই হয়, কিন্তু সিম্পল মলিকুলার স্ট্রাকচারগুলোর মেল্টিং বয়লিং পয়েন্ট হয় লো। এর কারণ হলো সিম্পল মলিকুলার স্ট্রাকচারগুলোর মলিকিউলগুলো উইক ইন্টারমলিকুলার ফোর্সের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে। এখানে শুধুমাত্র মলিকিউলগুলোকে আলাদা করলেই তাদেরকে মেল্ট বা বয়েল করা সম্ভব হয়। কন্ডাকশন অফ ইলেকট্রিসিটির কথা যদি আমরা বলি, তাহলে জায়ান্ট আয়নিক সাবস্টেন্সগুলো সলিড অবস্থায় ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, তবে মোল্টেন বা ওয়াটার সলিবল হওয়ার পরে এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, কারণ তখন এদের আয়নগুলো মুভ করতে পারে, যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে হেল্প করে। জায়ান্ট কোভ্যালেন্ট সাবস্টেন্স বা সিম্পল মলিকুলার সাবস্টেন্স, এরা কেউ ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, কারণ এদের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন বা ফ্রি আয়ন থাকে না। অন্যদিকে মেটালগুলো সলিড বা লিকুইড যে কোনো অবস্থাতে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, কারণ এদের মধ্যে সলিড লিকুইড সকল অবস্থাতেই ফ্রি ইলেকট্রন থাকে। এবং মেটালগুলো সাধারণত ম্যালিয়েবল এবং ডাকটাইল হয়, যেখানে অন্য কোনো জায়ান্ট স্ট্রাকচার বা সিম্পল মলিকুলার স্ট্রাকচারে আমরা ম্যালিয়েবিলিটি এবং ডাকটিলিটি দেখতে পাই না। এর কারণ হচ্ছে মেটালগুলোতে সেই মেটালগুলোর যে আয়নিক ল্যাটিস, তাদের লেয়ারগুলো মুভ করতে পারে, এবং এই মুভমেন্টের ফলে তাদের সাথে ইলেকট্রনের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, এটা কোনোভাবেই ডিসরাপ্ট হয় না। সেই কারণেই মেটালগুলো ম্যালিয়েবল বা ডাকটাইল। তো এই ছিল মোটামুটি বিভিন্ন স্ট্রাকচারগুলোর মধ্যে তুলনা। এবার আমরা আমাদের এই আলোচনাগুলো ব্যবহার করে এবং তথ্যগুলো ব্যবহার করে কিছু পাস্ট পেপার কোয়েশ্চেন সলভ করব। প্রথম প্রশ্ন হচ্ছে, the diagram show the arrangement of particles in three solids X, Y and Z. The three solids are krypton, potassium and sodium chloride. Which row correctly identifies X, Y and Z? So আমাদেরকে তিনটা সাবস্টেন্স দেওয়া হয়েছে, তিনটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, এবং আমাদের এই স্ট্রাকচারগুলো লেবেল করা হয়েছে X, Y, Z হিসেবে। স্ট্রাকচারগুলো দেখে আমাদেরকে তাদের সাবস্টেন্সকে আইডেন্টিফাই করতে হবে। ফর এক্সাম্পল, X যদি আমরা দেখি, আমরা দেখব এটা হচ্ছে একটা আয়নিক সাবস্টেন্সের স্ট্রাকচার। এখন আমাদের যে সাবস্টেন্সগুলো দেওয়া হয়েছে এর মধ্যে আয়নিক সাবস্টেন্স হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সুতরাং X হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড। এরপরে Y যদি আমরা দেখি, তাহলে আমরা দেখছি এখানে পজিটিভ আয়নের ল্যাটিস আছে এবং তাদের চারপাশে ইলেকট্রন আছে, যেটা আসলে মেটালের স্ট্রাকচার, এবং আমাদের সাবস্টেন্সের মধ্যে পটাশিয়াম হচ্ছে সেই মেটাল। সুতরাং Z হচ্ছে আমাদের থার্ড সাবস্টেন্স, ক্রিপ্টন। সো আমাদের অ্যান্সার হচ্ছে ডি, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্রিপ্টন। Which diagram correctly shows the arrangement of the ions in solid sodium chloride? সোডিয়াম ক্লোরাইডে আয়নের অ্যারেঞ্জমেন্ট কিভাবে থাকবে? আমরা জানি এখানে অপোজিটলি চার্জড আয়নগুলো পরস্পরের সাথে যুক্ত থাকবে। তার মানে সোডিয়াম আয়ন শুধুমাত্র ক্লোরাইড আয়নের সাথে যুক্ত থাকবে, আর ক্লোরাইড আয়নগুলো শুধুমাত্র সোডিয়াম আয়নের সাথে যুক্ত থাকবে। বিতে আমরা দেখি সোডিয়াম সোডিয়ামের সাথে ক্লোরাইড ক্লোরাইডের সাথে যুক্ত হয়েছে, which is not possible। এবং সিতেও আমরা দেখি সোডিয়াম সোডিয়ামের সাথে যুক্ত হয়েছে, which is not possible। এবং ডিতেও সোডিয়াম সোডিয়াম এবং ক্লোরাইড ক্লোরাইড যুক্ত হয়েছে, which is not possible। এতে শুধুমাত্র আমরা দেখব সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হয়েছে আর ক্লোরাইড আয়ন সোডিয়াম আয়নের সাথে যুক্ত হয়েছে, সুতরাং এ হচ্ছে আমাদের অ্যান্সার। Which substance has a giant covalent structure at room temperature? এখান থেকে আমরা দেখছি প্রথমে মিথেন। মিথেন আমরা জানি সিম্পল কোভ্যালেন্ট স্ট্রাকচার, সুতরাং এটা হবে না। এরপরে আসি আমরা স্যান্ড। স্যান্ড হচ্ছে আমাদের জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার, যেহেতু এটা জায়ান্ট কোভ্যালেন্ট স্ট্রাকচার, মোটামুটি সকল জায়ান্ট স্ট্রাকচারে রুম টেম্পারেচারে সলিড হয়, সো স্যান্ড হচ্ছে আমাদের অ্যান্সার। পরের সাবস্টেন্স ছিল সোডিয়াম ক্লোরাইড, হুইচ ইজ আয়নিক কম্পাউন্ড, নট কোভ্যালেন্ট কম্পাউন্ড। এবং তারপরে ছিল ওয়াটার, এটাও একটা সিম্পল কোভ্যালেন্ট কম্পাউন্ড। Which statement about graphite is not correct? ফার্স্ট অপশনে বলা হয়েছে it burns to form carbon dioxide. গ্রাফাইটকে যখন বার্ন করা হয় তখন কার্বন ডাই অক্সাইডই তৈরি হবে, কারণ গ্রাফাইট শুধু কার্বন দিয়ে তৈরি, সুতরাং এটা ট্রু, এটা নট কারেক্ট হতে পারে না। এরপরে এসে আমরা বিতে, ইট ইজ এ কার্বন কম্পাউন্ড। গ্রাফাইট যেহেতু শুধু কার্বন দিয়ে তৈরি, তাহলে এটা কার্বন কম্পাউন্ড হতে পারে না, সো দিস ইজ নট কারেক্ট। The table shows some properties of 4 solid elements. Which element could be graphite? গ্রাফাইটের আমরা বিভিন্ন প্রপার্টিজ জানি। এর মধ্যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি নিয়ে যদি বলি,
গ্রাফাইট হচ্ছে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, সুতরাং এ এবং বি এর মধ্যে আমাদের অপশন থাকবে। দ্বিতীয় যে ব্যাপারটা গ্রাফাইটের, এটা একটা জায়ান্ট স্ট্রাকচার, সুতরাং এর মেল্টিং পয়েন্ট হবে অনেক হাই, সেই হিসেবে বি হচ্ছে আমাদের অ্যান্সার। Which statement most clearly indicates that diamond and graphite are forms of carbon? এটার উত্তর দেওয়ার আগে আমি প্রথমেই বলে নিই, যেহেতু গ্রাফাইট এবং কার্বন দুজনেই শুধু কার্বন দিয়ে তৈরি, সুতরাং এদেরকে আইডেন্টিফাই করার বা এদেরকে প্রমাণ করার যে এরা শুধুমাত্র কার্বন দিয়ে তৈরি, তার একটা অন্যতম উপায় হচ্ছে ইকুয়াল ম্যাস অফ গ্রাফাইট অ্যান্ড ডায়মন্ডকে যদি আমরা বার্ন করি, তাহলে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডই তৈরি হবে এবং সেই কার্বন ডাই অক্সাইড ইকুয়াল অ্যামাউন্টেই তৈরি হবে। যেহেতু গ্রাফাইট এবং ডায়মন্ডকে তাদের ম্যাস দিচ্ছে শুধুমাত্র কার্বন, সুতরাং দুজনের ক্ষেত্রে ইকুয়াল ম্যাস মানে ইকুয়াল কার্বন, তাই আমাদের অ্যান্সার হবে কমপ্লিট কম্বাশন অফ ইকুয়াল ম্যাসেস অফ বোথ সলিডস প্রডিউসেস ইকুয়াল ম্যাসেস অফ কার্বন ডাই অক্সাইড অ্যাজ দ্য অনলি প্রোডাক্ট। প্রশ্ন হচ্ছে, আমরা যদি কেউ এই জিনিসটা না জেনে থাকি তাহলে তাদের জন্য এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি? সেক্ষেত্রে আমরা অন্যান্য স্টেটমেন্ট গুলো চেক করতে পারি। যেমন প্রথম স্টেটমেন্টে বলা হয়েছে বোথ আর ক্রিস্টালাইন সলিড। ওয়েল, দুজনেই কিন্তু ক্রিস্টালাইন সলিড না, ডায়মন্ড হচ্ছে ক্রিস্টালের মতো, কিন্তু গ্রাফাইট কিন্তু লেয়ার্ড সাবস্টেন্স, সুতরাং দুজনেই ক্রিস্টালাইন সলিড হতে পারে না। আবার থার্ড অপশনে আমাদের বলা হয়েছে গ্রাফাইট কন্ডাক্টস ইলেকট্রিসিটি whereas ডায়মন্ড ইজ অ্যান ইনসুলেটর। এটার সাথে এই দুজন কার্বনের ফর্ম এর কোনো সম্পর্ক নেই। Under suitable conditions, graphite can be partially converted into diamond. একটা সাবস্টেন্সকে অন্য সাবস্টেন্সে কনভার্ট করার মানে এই না যে ওই দুইটা সাবস্টেন্স আসলে একই এলিমেন্ট দিয়ে তৈরি, সুতরাং এটাও আমাদের লজিক্যাল হতে পারে না। সো আমাদের কাছে অপশন থাকে সেকেন্ড অপশন, কমপ্লিট কম্বাশন অফ ইকুয়াল masses of both solids produces equal masses of carbon dioxide as the only product. The diagram shows the structure of diamond and graphite. Which property do these substances have in common? গ্রাফাইট এবং ডায়মন্ড এই দুজনের মধ্যে কমন যে ব্যাপারটা সেটা হচ্ছে তারা জায়ান্ট স্ট্রাকচার। এর মধ্যে গ্রাফাইট লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, ডায়মন্ড করে না। গ্রাফাইট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, ডায়মন্ড করে না। এবং গ্রাফাইটের মধ্যে কোভ্যালেন্ট বন্ড ছাড়াও উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স রয়েছে। Glass is made from sand, silicon dioxide. Explain in terms of structure and bonding why sand has high melting point. তো আমাদের এক্সপ্লেইন করতে হবে মূলত স্যান্ড বা সিলিকন ডাইঅক্সাইডের স্ট্রাকচার এবং বন্ডিং হিসেব করে যে হাই মেল্টিং পয়েন্ট কেন। এখন সেটা কিন্তু আমরা স্যান্ডের বা সিলিকন ডাইঅক্সাইডের ডেফিনিশনেই দেখে এসেছি। আমরা সেখানে বলেছিলাম all the atoms of silicon and oxygen join together by strong covalent bonds to form a tetrahedral arrangement that gives rise to a very rigid three-dimensional structure. সুতরাং এটা একটা কারণ, এটা যেহেতু একটা রিজিড থ্রি-ডাইমেনশনাল স্ট্রাকচার আছে এবং সেই স্ট্রাকচারের মধ্যে সিলিকন এন্ড অক্সিজেন অ্যাটমস আর অল হেল্ড টুগেদার বাই স্ট্রং কোভ্যালেন্ট বন্ডস। এতগুলো বন্ডকে আসলে ব্রেক ডাউন করার জন্য প্রচুর এনার্জির প্রয়োজন, সেজন্যই সিলিকন ডাইঅক্সাইডের মেল্টিং পয়েন্ট এত হাই। Describe two similarities in the structures of silicon dioxide and diamond. সিলিকন ডাইঅক্সাইড এবং ডায়মন্ড দুজনেরই কিন্তু কোভ্যালেন্ট বন্ডস রয়েছে, অন্য কোনো বন্ডস নাই। দুজনেই জায়ান্ট স্ট্রাকচার এবং দুজনের ক্ষেত্রে আমরা টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট দেখেছিলাম। সো এই তিনটা প্রপার্টি আসলে সিমিলার তাদের মধ্যে, এর মধ্যে যে কোনো দুইটা দিলেই আমাদের অ্যানসারটা হয়ে যাবে। Explain in the terms of structure and bonding why diamond has such a high melting point. ডায়মন্ডের স্ট্রাকচারে আমরা দেখেছি যে ডায়মন্ডের ক্ষেত্রে একটা জায়ান্ট স্ট্রাকচার আছে, অনেকগুলো কোভ্যালেন্ট বন্ড আছে, সুতরাং এতগুলো কোভ্যালেন্ট বন্ডের ব্রেকডাউনের জন্য অনেক বেশি এনার্জির প্রয়োজন। দ্যাটস ওয়াই ডায়মন্ডের মেল্টিং পয়েন্ট এত হাই। এখানে আমাদের দুইটা কিওয়ার্ড মনে রাখতে হবে, একটা হচ্ছে যে এটার একটা জায়ান্ট স্ট্রাকচার বা জায়ান্ট থ্রি-ডাইমেনশনাল স্ট্রাকচার, আর দুই নাম্বার হচ্ছে এই স্ট্রাকচারে অনেকগুলো কোভ্যালেন্ট বন্ড আছে। Graphite is a good electrical conductor. Explain why graphite conducts electricity. আমরা জানি যে গ্রাফাইটের মধ্যে ফ্রি ইলেকট্রন বা ডিলোকালাইজড ইলেকট্রন আছে, সুতরাং এটাই হচ্ছে আমাদের অ্যানসার যে গ্রাফাইট হ্যাজ ডিলোকালাইজড ইলেকট্রনস। Give another property of graphite that makes it useful as an electrode in electrolysis. এটা আমরা অলরেডি আলোচনা করে এসেছি যে গ্রাফাইট গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি এবং একই সাথে এটা ইনার্ট, মানে এটা অন্য কারোর সাথে রিঅ্যাকশন করে না। That's why graphite electrode হিসেবে অনেক সুইটেবল। তো এই ছিল মোটামুটি জায়ান্ট স্ট্রাকচার নিয়ে আজকে আমার আলোচনা। আশা করি আমি সহজে তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো।
অথবা সরাসরি মেসেজ করতে পারো। টিল দেন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।